তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কোনো রকম আলামত বা কোনো সাক্ষ্য প্রমাণই তাদের এগেনস্টে পাওয়া যায় না। যে সে 8:40-এ ঢুকতেছে আর 1:15-তে বেরোচ্ছে, নামাজ পড়ে সে 1:56-তে বাসায় যায়। প্রাপ্তির পর থেকে আমরা তদন্তে নেমে যাই, আমরা তদন্ত করতেছি। সর্বশেষ গতকালকে আমরা এই তথ্যের ভিত্তিতে ডিসিস্টের যে ফোন ছিল দুইটা, এই দুইটা ফোনের এক লোকেশন ট্র্যাক করে ফেলি। তারপরে ওই লোকেশনের ভিত্তিতে আমরা একজনকে গ্রেপ্তার করে ফেলি। গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদের তার কাছ থেকে আরেকটি ফোন উদ্ধার হয়। এরপরে ওর জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই প্রথমে ধৃত করি মুসলিমকে, তারপরে আমরা তার জিজ্ঞাসাবাদে সুমনকে গ্রেপ্তার করি। সুমনের পরে এই দুজনের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করি হলো মাবিয়াকে। গ্রেপ্তার করার পরে ওই সুমনের বাসা থেকে আজকে সকালে সুমনের বাসা থেকে এই অপরাধের জন্য ব্যবহৃত যে ভ্যান, সেই ভ্যানটি উদ্ধার করা হয়। আর ঘটনা ঘটানোর পরে তাদের বাসায় তালা দিয়ে চলে যায় চাবিটা নিয়ে। ওই চাবিটা উদ্ধার করা হয় মাবিয়ার বাসার রান্নাঘরের চালের কন্টেনারের ভিতর থেকে। আর এই বাসায় যে রাউটারটি ছিল, এই রাউটারটি উদ্ধার করা হয় যেহেতু আসামি মুসলিমের বাসা থেকে। পরবর্তী 3 জনকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি। প্রেরণ করলে মুসলিম 164 ধারার জবানবন্দি প্রদান করে, আর বাকি 2 জনের জন্য আমরা 5 দিনের রিমান্ডের আবেদন প্রেরণ করি। বিজ্ঞ আদালত রিমান্ডের আবেদন পর্যালোচনা করেন। পাশাপাশি উনি আমাদের সাবমিশনটা শুনে সন্তুষ্ট হয়ে তাদের প্রত্যেকের 2 দিন করে রিমান্ডের মঞ্জুর করেন। হ্যাঁ, তাদেরকে আমরা নিয়ে যাচ্ছি জিজ্ঞাসাবাদ। একটা বিষয় হচ্ছে যে একেবারে ঘটনাটা নানানভাবে আসলে গত 6 দিন পরে এসে একটা জায়গায় দাঁড় হয়েছে, কিন্তু এই যে 3 জনকে আপনারা গ্রেফতার করেছেন, 2 জন রিমান্ড এবং একজন 164 দিয়েছে, তারা আসলে কারণটা কি দেখিয়েছে? খুব বড় কোনো কারণ বা এরকম কারণটা তারা আসলে কি? এই যে মাস্টারমাইন্ড মাফিয়া ওই বিল্ডিংয়ে সে ভাড়া থাকতো আর ওই সে অনৈতিক কার্যকলাপ করতো। আর এই 2 তার সহযোগী নিয়মিত এই বাসায় যাওয়া আসা করতো, প্লাস আরও অনেকে যাওয়া আসা করতো। এই জিনিসটা হচ্ছে যে দেখে নেয়, বাসার মালিক যিনি ডিসিস্ট খুন হয়েছেন ইনি দেখে নেয়। পরে ইনি তাকে নিষেধ করেন, ইনি নিষেধ করলে ইনি সেটা শোনে না। আর এইটা তাদের মধ্যে ভয়ের সৃষ্টি শুরু হয়। পাশাপাশি তারা ওই বাসায় নেশা করতো, আর 5 মাসের ভাড়াও বাকি ছিল। এগুলো নিয়ে তাদের মধ্যে একটা পূর্বশত্রুতার জের তৈরি হয়, আর এই জেরের ফলেই তাকে প্রাণটা হারাতে হয়। তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কোনো রকম আলামত বা কোনো সাক্ষ্য প্রমাণই তাদের এগেনস্টে পাওয়া যায় না। এবং সে যেই স্কুলে যে কলেজে লেখাপড়া করতো সেটা 8:30টায় ক্লাস বসে এবং 1:10-এ ছুটি হয়। আমরা ওই ঘটনার দিনের সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ নিয়ে আসি। 2টা ক্যামেরা 16 ঘন্টা সিসিটিভি ফুটেজে আমরা দেখি যে সে 8:40-এ ঢুকতেছে আর 1:15-তে বেরোচ্ছে, নামাজ পড়ে সে 1:56-তে বাসায় যায়। পুরো তার বিবৃতির সাথে তার এই সিসিটিভির ফুটেজ একেবারে হুবহু মিলে যায়। পাশাপাশি আমরা আরও একটা সিসিটিভি ফুটেজ পাই, যে সিসিটিভি ফুটেজটি ওই ঘটনাস্থলের পাশে ছিল। সেই জায়গাতেও সে অনিয়মিতভাবে তার বাসায় ঢোকার কোনো আলামত দেখা যায়নি। সে যথারীতি সময়ে বাসা থেকে বের হয়েছে এবং সে যথাসময়ে নামাজ পড়ে কলেজ ছুটি হওয়ার পরে নামাজ পড়ে সে বাসায় ঢুকেছে। তো প্রাথমিকভাবে আমরা তার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ পাই নাই। আসলে এখানে টাইমের একটা বিষয় বলেন, আমি ছোট্ট একটা বিষয় জানার কথা, যেহেতু আপনি সিসিটিভি ফুটেজগুলো পর্যালোচনা করেছেন, যেহেতু সাদ সকালবেলা বের হয়ে গেছে এবং স্কুল শেষ করে 1:56-এর দিকে সে বাসায় ঢুকেছে, তার মানে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তারা টাইমটা কখন বলেছে? তারা এক্সাক্ট কোন সময়? 12:30 থেকে 1টার মধ্যে, নিয়ার অ্যাবাউট 12:40-45-এ। তার মানে এই সময়ের মধ্যে তো সাদ বাসায় না আসে নাই, বাসায় আসে নাই। জি না, আসে নাই। সেই স্কুল থেকে তার ক্যাম্পাস থেকেও বের হয় নাই এবং সে বাসাতে ঢোকার সিসিটিভি ফুটেজ নেই। আরেকটা বিষয় ভাই, সেটা হচ্ছে যে আসামিদের গ্রেফতার করলেন বাকি 3 জন, এদের সঙ্গে সাদের কি কোনো কানেকশন আপনারা পেয়েছেন? না, কোনো রকম কানেকশন নেই, কোনো কানেকশন। বা